হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতি স্বীকার করতে বাধ্য করেছে ইরান। ট্রাম্প যতই নিজেকে পূর্ণ বিজয়ী ঘোষণা করুক, বাস্তবতা তার অহংকারের প্রতিফলন দেখিয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পথের নিয়ন্ত্রণ ধরে রেখে ইরান প্রমাণ করেছে যে কোনো সুপার পাওয়ারকে তারা পিছু হটাতে সক্ষম। বিশ্লেষকেরা বলেছেন 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কেবল একটি সাজানো নাটক। প্রকৃত শক্তি এবং বিজয় এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের হাতে। যুদ্ধবিরতি ঘোষণার দিনই স্পষ্ট হয়েছে যে ইরান কৌশলগতভাবে বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ন্ত্রণে সক্ষম। হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল এবং ইউরিয়ার 1/3 সারের রপ্তানি সম্পন্ন হয়। 6 সপ্তাহের অপ্রত্যাশিত অবরোধ প্রমাণ করেছে ইরান সামরিক সামর্থ্যের তুলনায় অনেক কম প্রচেষ্টাতেই বৈশ্বিক তেল বাজারে দারুণ প্রভাব রাখতে পারে। বিশ্ব জ্বালানি বাজারের বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের সামান্য পদক্ষেপেই বৈশ্বিক তেলের দাম ঊর্ধ্বমুখী হতে পারে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ সামান্থা গ্রস স্পষ্ট করে বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের খুব বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। বাস্তবে ট্রাম্পের বিজয় ঘোষণা শুধু অহংকারে মোড়ানো, বাস্তবে এর সাথে কোনো মিল নেই। ইরান এখন যুদ্ধবিরতিকে ব্যবহার করছে নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে। একের পর এক ঘটনা প্রমাণ করেছে মার্কিন প্রশাসনের অসহায়তা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। লেবাননে ইসরায়েলি হামলার পর ইরান আবার জাহাজ চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছে। মার্কিন বিশেষজ্ঞ নীল শেয়ারিং সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। বৈশ্বিক জ্বালানি বাজারের সবচেয়ে বড় উদ্বেগ হল হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি। ট্রাম্প যতই বিজয়ী দাবি করুক, বাস্তবে ইরান মার্কিন প্রশাসনকে নতি স্বীকার করিয়েছে। ইরান এই কৌশলটিকে কেবল সামরিক বা কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না, তারা অর্থনৈতিক যুদ্ধ ও পরিচালনায়ও দক্ষ। তাদের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে তারা ট্রানজিট ফি আদায় শুরু করেছে। অন্তত একটি জাহাজকে $20 লাখ দিতে হয়েছে। অর্থাৎ ইরান কৌশলগত কর্তৃত্ব এবং অর্থনৈতিক প্রভাবকে একত্রিত করে বিশ্বকে বাধ্য করেছে। তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, নীতি নির্ধারকদের তুলনায় বাণিজ্যিক শিপিং কোম্পানি এবং বিমাকারীরা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের মাশুল মেনে নেওয়ার জন্য বেশি প্রস্তুত। কারণ স্পষ্ট, পারস্য উপসাগরের দেশগুলোর তেল রপ্তানি করতে এই পথ ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই। অর্থাৎ ইরান কৌশলগতভাবে এমন একটি অবস্থান অর্জন করেছে যেখানে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ম মেনে চলবে। বিশ্লেষক ড্যান আলামারিও এর মন্তব্য আরও স্পষ্ট করে দেয় যে হরমুজ প্রণালী কেবল একটি নৌপথ নয়, এটি ইরানের অর্থনৈতিক যুদ্ধের প্রধান হাতিয়ার। এই বাস্তবতার মুখে ট্রাম্পের পূর্ণ বিজয় কেবল রাজনৈতিক রূপরেখা। মার্কিন প্রশাসন যে অহংকারে নিজেদের বিজয় দাবি করছে, বাস্তবে নতি স্বীকার করেছে। ইরান জ্বালানি বাজারে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। মার্চ মাসে দৈনিক গড়ে 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা পূর্বের তুলনায় অনেক বেশি। চীনের বাজারে তারা ব্রেন্ট ক্রুডের চেয়ে $3 বেশি বিক্রি করেছে, ভারতের বাজারে $60 বেশি। অর্থাৎ মার্কিন প্রশাসন যতই দাবি করুক, বাস্তবে জ্বালানি বাজার নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট ক্রমেই বেড়ে চলেছে। ফিলিপাইনে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা, ইউরোপে বিদ্যুতের ব্যয় বৃদ্ধি, এমনকি তেল সমৃদ্ধ যুক্তরাষ্ট্রেও দাম ঊর্ধ্বমুখী। এই সংকটের উৎপাদক একমাত্র ইরান। মার্কিন বিজয় দাবি সমস্ত বাস্তবতার বিপরীত। অন্যদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের প্রস্তাবগুলোকে আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করেছেন, বাস্তবে ইরান এই অস্থায়ী চুক্তি ব্যবহার করছে বাজারকে শাসনের হাতিয়ার হিসেবে। কার্ল শ্যামোট্টা বলেছেন, ইরানের শাসক গোষ্ঠী তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে এবং বিশ্ব তেল ও গ্যাস বাজারকে নতি স্বীকারে বাধ্য করেছে। ভবিষ্যতে হরমুজ প্রণালীর জন্য স্থায়ী টোল বা মাশুল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমান মধ্যস্থতাকারী হলেও এর একটি বড় অংশ ইরানের হাতে যাবে। অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি ইরানের জন্য বাস্তব বিজয়। মার্কিন প্রশাসন কেবল পেছনে হটে এটিকে মেনে নিয়েছে।
ইরানের কৌশলগত প্রভাব, অর্থনৈতিক যুদ্ধ, মার্কিন নতি শিকার এবং ভবিষ্যতের ঝুঁকি সবকিছু একসাথে এক শক্তিশালী প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। ট্রাম্পের বিজয় দাবি কেবল অহংকারের নাটক। বাস্তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানই বিশ্বের অর্থনীতির নিয়ন্ত্রণে নেতৃত্ব দিচ্ছে। মার্কিন নেতৃত্ব বাধ্য হয়েছে তাদের কৌশলকে মেনে নিতে। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে বিজয়ী দাবি করলেও বাস্তবে সে নতি স্বীকারের স্বাক্ষর বহন করছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান কেবল বিজয়ী হয়নি, বরং একটি নতুন অর্থনৈতিক রাজনৈতিক বিশ্ববাজারের নিয়ন্ত্রক হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ইসরায়েল কি তার কৌশলগত সংঘাতের পরবর্তী ধাপে তুরস্ককে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে? মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এখন এক নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা আপাতত সীমিত হলেও বিভিন্ন সামরিক, রাজনৈতিক এবং আদর্শিক ইঙ্গিত বিশ্লেষণ করে দেখা যায় ইসরায়েল তুরস্ক সম্পর্ক ক্রমেই সংঘর্ষমুখী এক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। এই দ্বন্দ্বের মূল কেন্দ্রে রয়েছে গাজা যুদ্ধ পরবর্তী অবস্থান, যেখানে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এমনকি একাধিকবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়েছেন। এর বিপরীতে নেতানিয়াহু তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাধা হিসেবে উপস্থাপন করছেন। এই ভাষাগত এবং কূটনৈতিক সংঘাত কেবল বক্তব্যে সীমাবদ্ধ নেই, বরং তা গোয়েন্দা কার্যক্রম, প্রভাব বিস্তার এবং প্রক্সি যুদ্ধের দিকে গড়াচ্ছে। অন্যদিকে তুরস্কের সামরিক ও কৌশলগত অবস্থান ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে কাজ করছে। সিরিয়া, লিবিয়া এবং ককেশাস অঞ্চলে তুরস্কের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা হিসাবকে জটিল করে তুলছে। বিশেষ করে সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি এবং প্রভাব বিস্তার ইসরায়েলের জন্য রেড লাইন হয়ে উঠতে পারে, কারণ সেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে সম্ভাব্য সমন্বয় ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে। যদিও তুরস্ক ইসরায়েলের আদর্শিক সংঘাত এখানে গুরুত্বপূর্ণ। তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের একটি নেতৃত্বস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইসরায়েল তার নিরাপত্তা ও প্রভাব বজায় রাখতে চায়। এই প্রতিযোগিতা বিশেষভাবে তীব্র হয়ে ওঠে যখন জেরুজালেম, আল আকসা মসজিদ বা ফিলিস্তিন ইস্যু সামনে আসে। তুরস্কের জনমত ও রাজনৈতিক অবস্থান এই ইস্যুগুলোতে অত্যন্ত সংবেদনশীল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তবে সরাসরি সামরিক আক্রমণের সম্ভাবনা বাস্তবতার নিরিখে সীমিত। তুরস্কের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো মানে ন্যাটোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নেয়া, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল। বরং সম্ভাব্য দৃশ্যপট হতে পারে হাইব্রিড সংঘাত, যেখানে সাইবার আক্রমণ, গোয়েন্দা অপারেশন, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ লড়াই চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসরায়েলের বর্তমান কৌশল মূলত হুমকি উৎসে গিয়ে আঘাত করা, যা ইরান বা তার প্রক্সি গোষ্ঠীগুলোর ক্ষেত্রে দেখা গেছে। যদি তুরস্ককে ইসরায়েল এই হুমকির উৎস হিসেবে বিবেচনা করতে শুরু করে, তাহলে সংঘাতের পরিধি আরো বিস্তৃত হতে পারে। তবে সেই সিদ্ধান্ত নেয়ার আগে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশেষ করে পশ্চিমা জোটের অবস্থান বিবেচনায় নিতে হবে। তুরস্ক সরাসরি ইসরায়েলের পরবর্তী টার্গেট হওয়ার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে সংঘাতের নতুন রূপ পরোক্ষ, বহুমাত্রিক এবং অপরিহার্য হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্নটি আর কেবল টার্গেট হওয়ার নয়, বরং কে কাকে কতটা প্রভাবিত করতে পারে সেই প্রতিযোগিতার। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে নাখোশ রাশিয়া উত্তর কোরিয়া। যুদ্ধে সরাসরি না জড়ালেও বিশ্লেষকদের একাংশ বলছেন পুতিন ও কিম চাইছে ইসরায়েলকে চিরতরে স্তব্ধ করে দিতে। কারণ হিসেবে তারা দাবি করছেন ইসরায়েলের হম্বিতম্বি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানোর কৌশল। তাই ইসরায়েলকে শায়েস্তা করা মানে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে ফেলা। ইরান যুদ্ধে রাশিয়ার স্বার্থ মূলত যুদ্ধ যত দীর্ঘ হবে ততই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল ডিফেন্স, নজরদারি ব্যবস্থা ও কমিউনিকেশনের বার্ন রেট বাড়বে এবং ইউক্রেন, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ছুটবে।
ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়ন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজারি ও সাইবার সহায়তা দিয়েছে। মার্চ ২১ থেকে ৩১ সময়ে ১১ দেশে ৪৬টি টার্গেটের ওপর অন্তত ২৪টি সার্ভে করার কয়েকদিনের মধ্যে সেসব স্থানে ইরানি আঘাতের প্যাটার্নও দেখা গেছে। এই সহায়তা যুদ্ধকে মাল্টিডোমেইন করে তোলে, একদিকে ড্রোন মিসাইল, অন্যদিকে সাইবার ও অর্থনৈতিক বিঘ্ন। ইরান একটি মাল্টিডোমেইন পানিশমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে ট্যাঙ্কার ডুবানো না লাগলেও শুধু ঘুরিয়ে দিলেই বাজার নড়ে, বিমা খরচ বাড়ে এবং রাজনৈতিক চাপ তৈরি হয়। রাশিয়ার ডেটা সহায়তা এই পরিকল্পনাকে আরও কার্যকর করতে পারে। যদিও ইরান যুদ্ধে উত্তর কোরিয়ার অবস্থান রাশিয়ার মতো সরাসরি নয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা কাঠামো উত্তর কোরিয়ার সাথে ইরানের অস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা নিষিদ্ধ করার পরও ইরানের হাতে বিধ্বংসী হোয়াংস-18 ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে যুদ্ধকে দীর্ঘ করার নীরব কৌশল। এই দ্বৈত বাস্তবতাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সত্য। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে পুরো অঞ্চলের জন্য। হিজবুল্লাহ, হুথি কিংবা অন্যান্য প্রক্সি গ্রুপগুলো আরও সক্রিয় হয়ে উঠলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে। তখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত থাকবে না, বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাত যদি দীর্ঘ হয় তাহলে একই সময়ে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সম্পদ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়বে, যা রাশিয়ার জন্য কৌশলগত লাভ। এই যুদ্ধ কি শুধু একটি আঞ্চলিক সংঘাত, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার, যেখানে প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন, এমনকি প্রতিটি সাইবার আক্রমণও হয়ে উঠছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলের অংশ? আর সেই খেলায় যুদ্ধবিরতি মানেই হয়তো কারো কারো জন্য লজ্জাজনক পরাজয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনা যখন ঠিকভাবে এগোচ্ছিল, তখনই লেবাননে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তেহরান সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা পুরো সমঝোতা প্রক্রিয়াকেই অনিশ্চয়তায় ফেলছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে করা সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এতে স্পষ্ট হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের দাবি, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না, কারণ হিজবুল্লাহর হামলার জেরেই লেবানন এই সংঘাতে জড়িয়ে পড়ে। মঙ্গলবার লেবাননে ইসরায়েলের বড় ধরনের সমন্বিত হামলায় ১০০টির বেশি হিজবুল্লাহর ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। রাজধানী বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় অন্তত ২০০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। বৈরুতে একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আকাশ। আহতদের হাসপাতালে নিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় মোটরসাইকেলে করে মানুষকে বহন করতে দেখা গেছে। কোথাও কোথাও গাড়ি পার্কিংয়ে আগুন ধরে বহু যানবাহন পুড়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, লেবানন ইস্যুকে কেন্দ্র করে ইরান যদি যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেয়, তবে সেটি হবে বোকামি। তার মতে, এটি একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। ভ্যান্স বলেন, ইরান হয়তো মনে করেছিল লেবাননও যুদ্ধবিরতির অংশ, কিন্তু যুক্তরাষ্ট্র এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি জানান, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং শিগগিরই নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলও হামলা কিছুটা নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে, যাতে কূটনৈতিক আলোচনা সফল হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, মাঠের লড়াই এখনো থামেনি। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলাকে বর্বর আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা তাদের প্রতিরোধের অধিকারকে আরও জোরালো করে তুলেছে।
একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে বাড়ছে সামরিক উত্তেজনা। এমন বাস্তবতায় যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে, এখন সেটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়েছে। শান্তির নামে যুক্তরাষ্ট্র ও ইরান যে চুক্তি ঘোষণা করেছে, নেতানিয়াহু তা উপেক্ষা করেই স্পষ্ট বার্তা দিয়েছেন, যুদ্ধ শেষ নয়, এটি ভবিষ্যতের আগ্রাসনের প্রস্তুতি। তবে এই হুমকি ইরানের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ইসরায়েল শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে ধ্বংসের পথে পরিচালিত করছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং ইরান আগের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে। এই দুর্বলতার সুযোগকে ব্যবহার করে ইসরায়েল কৌশলগতভাবে নিজের শক্তি বৃদ্ধি করছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমে গুরুতর আঘাত হেনেছে। পাশাপাশি বিভিন্ন পারমাণবিক স্থাপনা, কারখানা, আর্থিক নেটওয়ার্ক, ইস্পাত ও অস্ত্র কারখানাও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব পদক্ষেপ কেবল সামরিক হুমকি হিসেবেই সীমাবদ্ধ নয়, এগুলো মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে ইরানের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্য বহন করছে। নেতানিয়াহু আরও বলেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লাহর ওপরও বড় আঘাত হানা হয়েছে। এই আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সংকল্প দেখাচ্ছে। নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান এখনও পুরোপুরি ধ্বংস বা নিয়ন্ত্রণে আনা যায়নি এবং তার হুমকি এখনও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নেতানিয়াহুর এই মনোভাব কেবল ইরানের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক। যুক্তরাষ্ট্র চুক্তির মাধ্যমে চাপ কমানোর চেষ্টা করছে, কিন্তু নেতানিয়াহু তা উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণের পথে এগোচ্ছেন। ট্রাম্পের প্রাক্তন নীতি বা কোনো কূটনৈতিক সীমাবদ্ধতা এখন তার পরিকল্পনার অন্তর্গত নয়। ইসরায়েল নিজের রণনীতি অনুসারে আগ্রাসন চালাতে চাইছে, যা সহজেই আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সংঘাত বাড়াতে পারে। নেতানিয়াহুর আক্রমণাত্মক কৌশল ইরানের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ানোর উদ্দেশ্য বহন করছে। পারমাণবিক স্থাপনা, নৌ বিমান শক্তি এবং অর্থনৈতিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা সবই এই ন্যারেটিভের অংশ। তিনি জানিয়েছেন, এসব পদক্ষেপ কেবল সামরিক কৌশল নয়, এটি একটি রাজনৈতিক ও মানসিক আক্রমণও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নেতানিয়াহুর হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যে কোনো মুহূর্তে সামান্য উত্তেজনায় বড় আকারের স্থলযুদ্ধ ও আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে। নেতানিয়াহুর কৌশল আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রতি অমনোযোগী হলেও তিনি তা কোনো বাধা হিসেবে দেখছেন না। তার দৃষ্টিতে ইরান এখনও শত্রু এবং আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়া এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এভাবে নেতানিয়াহু যে বার্তা দিচ্ছেন তা স্পষ্ট, ইসরায়েল শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক প্রভাব বিস্তারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। শান্তির চুক্তি যতই উঁচু স্বরে ঘোষণা করা হোক, তা নেতানিয়াহুর রণনীতির সামনে কিছুই নয়। তার হুমকি, ইরানের ওপর আক্রমণ এবং পারমাণবিক ও সামরিক স্থাপনার ধ্বংসের ঘোষণা, সব মিলিয়ে এটি এক সক্রিয় আগ্রাসনের ন্যারেটিভ, যা মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও দূরবর্তী করে দিচ্ছে। নেতানিয়াহুর এই পদক্ষেপেই আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট সতর্কবার্তা দেয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়া প্রতিটি মুহূর্তে গভীর হচ্ছে। ইসরায়েল আগ্রাসনকে কৌশল হিসেবে ব্যবহার করে নতুন আঞ্চলিক শক্তি সংযোজন করছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা যখন শুরু হয়েছে, ঠিক সেই সময় নতুন করে বিতর্ক তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষোভ ঝেড়ে তিনি জানান, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র ন্যাটোকে পাশে পায়নি। আর এমন প্রতিক্রিয়া দেখে তাকে হতাশ বলেই উল্লেখ করলেন ন্যাটো জোট প্রধান মার্ক রুটে। ইরানের সামরিক অভিযান চালাতে গিয়ে ন্যাটোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার প্রায় 2 ঘন্টার বৈঠক হয়।
বৈঠকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যখন আমাদের তাদের দরকার ছিল ন্যাটো তখন ছিল না, আবার দরকার হলেও তারা থাকবে না। তার এই মন্তব্য পশ্চিমা বিশ্বের নতুন করে আলোচনা তৈরি করেছে। বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ন্যাটোর কিছু সদস্য যুক্তরাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ভাষায় তাদের পরীক্ষা করা হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। ইরান সংঘাতে কয়েকটি ন্যাটো দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দেয়নি। কেউ আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি, কেউ আবার হরমুজ প্রণালীতে নৌ সহায়তায় এগিয়ে আসেনি। গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ হয়ে পড়েছিল। বৈঠকের পর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড প্রসঙ্গ তুলে নতুন করে বিতর্ক উস্কে দেন। ডেনমার্কের অধীন এই দ্বীপটি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি লেখেন, গ্রিনল্যান্ডকে মনে রাখুন বিশাল এক বরফখণ্ড। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প অনেক মিত্র দেশের উপর স্পষ্টভাবেই হতাশ, তবে তিনি জোটের পক্ষে কিছু বিষয় তুলে ধরেছেন। রুটে বলেন, ইউরোপের বেশিরভাগ দেশ ঘাঁটি ব্যবহার, লজিস্টিক সহায়তা ও আকাশপথ ব্যবহারের সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। তার মতে এই সহায়তার কারণেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পেরেছে। বলেন, সব দেশ সমানভাবে সহায়তা করেনি, তাই ট্রাম্পের হতাশা স্বাভাবিক, তবে পরিস্থিতি একপাক্ষিক নয়, বরং অনেক বেশি জটিল। রুটে বলেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খোলামেলা ও স্পষ্টভাষী, তবে যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়তে পারে কিনা এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। 1949 সালে গঠিত ন্যাটো দীর্ঘদিন ধরে পশ্চিমা নিরাপত্তার প্রধান ভিত্তি। তবে সাম্প্রতিক টানাপোড়েন দেখাচ্ছে জোটের ভেতরে মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।